স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছে আমি আকাশ হাসান। রাজধানীতে রাত যত গভীর হয় সড়কে সড়কে ততই বাড়ে চাঁদাবাজির আধিপত্য। মাল বোঝাই ট্রাক কিংবা পিকআপ রাজধানীতে প্রবেশ বা বের হবার পথে কারোরই নিস্তার মেলে না লাঠিয়াল চাঁদাবাজদের তাণ্ডব থেকে। গুনতে হয় 30 থেকে 100 টাকা পর্যন্ত। রাজধানী সড়কে পণ্যবাহী পরিবহন চলাচলে সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন বা বৈধতা না থাকলেও মাসের পর মাস চলছে এমন রমরমা চাঁদার বাণিজ্য। রাতে ঢাকার বাকি চিত্র দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। রাত গভীর, রাজধানীর গোলাপবাগ সড়ক, শিকারের খোঁজে ওতপাতা লাঠিয়াল বাহিনী। এক একটি পণ্য বোঝাই ট্রাক বা পিকআপ আসলে হামলে পড়ে টাকা আদায়ের জন্য। ছোট বড় ভেদাভেদে তোলা হয় 30 থেকে 100 টাকা। নিস্তার নাই পণ্য বোঝাই একটি পরিবহনেরও। আপনারা কার্ড যদি থাকে তাহলে টাকা নেওয়া হবে না, আর যদি থাকে তারপর টাকা নেওয়া হবে। আমরা তো জোর জবরদস্তি করি না, যার কাছে নাই তার কাছ থেকে নিতে আসি না। আধা কিলোমিটার সামনেই যাত্রাবাড়ি মোড়ে তো ভয়াবহ চিত্র। রীতিমতো থানা পুলিশের সামনেই চলছে চাঁদাবাজি। সিটি কর্পোরেশনের পোশাক পরেই চাঁদা হাতিয়ে নিচ্ছে তারা। জিজ্ঞেস করতেই জানালেন সিটি কর্পোরেশনের ইজারায় তুলছে এসব টাকা। টাকাটা সিটি কর্পোরেশনের থেকে ইজারা দিচ্ছে আজকে 4 মাস ধরে। এটা আপনারা যদি আমাদের এদিকে না গাইতে উপরে লেভেল পর্যন্ত গাড়তেন খুব ভালো হতো। পাশে কাজলা ব্রিজ এলাকায় ফ্লাইওভারে টোল দিয়ে নেমেও এই ট্রাকটি চাঁদাবাজদের হাত থেকে নিস্তার পায়নি। গুলিস্তানের থেকে 30 টাকা তোলা হয়েছে, এখানে আমাকে জোর পূর্বে 30 টাকা করে একই স্লিপ। পরে জিজ্ঞেস করতেই রীতিমতো সন্ত্রাসী কায়দায় ক্ষিপ্ত হয়ে আসে সংবাদকর্মীদের উপর। টোকেনে শুধুমাত্র পিকআপ থেকে চাঁদা ওঠানোর কথা থাকলেও লাঠিয়ালদের চাঁদা থেকে রেহাই পাচ্ছে না কেউই। 30 টাকা চাঁদা নেয় জনপথে দায়িত্বের সময়, অনেক দ্বিতীয় এবং আমরা আগে একবার ধরে এদেরকে চালান দিয়েছিলাম থানায়, পর থানা থেকে ছাড়াই নিয়ে চলে গেছিলাম। ড্যামরা রোডেও রাত জুড়ে প্রকাশ্যেই চলে চাঁদাবাজি। করোনা কি মহামারী, রাজধানীর সড়ক জুড়ে এসব চাঁদাবাজদের দাপটে অতিষ্ঠ পরিবহন চালকরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। চরম জনদুর্ভোগেই শুরু হলো করোনা নিয়ন্ত্রণে রাজধানীকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা। তবুও যানবাহন স্বল্পতায় শত ভোগান্তি সহ করে বাড়তি ভাড়া গুনে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন হাজারো যাত্রী। গণপরিবহন না পেয়ে কেউ ট্রাকে, কেউ মোটরসাইকেলে, আবার কেউ ইজি বাইকে চড়েই পাড়ি জমিয়েছেন দীর্ঘ পথ। সেই সাথে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি যোগ করছে বাড়তি ভোগান্তি। সজল দাসের রিপোর্টে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, গণপরিবহন না পেয়ে দীর্ঘ অপেক্ষায় হাজারো মানুষ। থেমে থেমে বৃষ্টি যোগ করে বাড়তি ভোগান্তি। অফিসগামী মানুষেরা পড়েন চরম দুর্ভোগে। দূরপাল্লার গণপরিবহনের দেখা না মিললেও মোটরসাইকেল, প্রাইভেট কারের বাড়তি উপস্থিতি ছিল মহাসড়কে। তো দেশে যাওয়ার দরকার না, তো মানুষের বাসা কদিন বেরাম, আর 3 দিন ধরে এসেছি। সব গাড়ি বন্ধ হয়ে গেছে, আমাদের অফিস আদালত তো বন্ধ হয় নাই। আমরা কোথায় যাব, আমরা কিভাবে যাব? অবস্থা ভাই খুবই খারাপ, মানে একটু হয়রানি ছাড়া আর কিছু না। সাধারণ পাবলিক হিসেবে এতটুকু বলতে পারে এটা একটা হয়রানি। লকডাউন দিয়ে যদি কোনো লাভ হইতো, এই যে রাস্তার মধ্যে জনগণ, তো এই লকডাউনের কি মানিয়ে আছে? গণপরিবহন স্বল্পতার কারণে বাড়তি ভাড়া গুনেই গন্তব্যে যান যাত্রীরা। ভাড়া 100 টাকা নিতে আছে, 300 টাকা, 400 টাকা এইভাবে। এখন স্বীকৃতি পাইছে হাইএক্স আর মাইক্রো। উপরে কোনো করোনা নাই, তো কোনো বাস তো নাই, রিক্সা, অটো রিক্সা কিছু পাওয়া যাচ্ছে না। আর এখন অন্য সময় থেকে ভাড়া অনেক বেশি। অন্য এক মালের গাড়ি আসছিল, বাইরে বইলে একটু করে বেকারত্ব করে তারপরে আসছি, তারপরে টঙ্গী থেকে হাঁটতেছি। একই অবস্থা ছিল গাবতলী, আব্দুল্লাপুর সহ রাজধানীর সব প্রবেশ মুখগুলোতে। চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। যাতে 60%, অতিরিক্ত 60%-এর বেশি ভাড়া না নিতে পারে এবং অর্ধেক যাত্রী, এই 3টা জিনিস আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আর দূরপাল্লার বাস টোটালি ব্যান। রাজধানীতে দূরপাল্লার গণপরিবহন প্রবেশ বন্ধ থাকলেও চলেছে বাকি সব যানবাহন। বন্ধ ছিল না করোনা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের উপচে পড়া ভিড়। সজল দাস, নিউজ 24, ঢাকা। দর্শক, করোনা নিয়ন্ত্রণে রাজধানীকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা অব্যাহত আছে। সহকর্মী তালুকদার বিপ্লব আছেন রাজধানীর এক প্রান্ত আব্দুল্লাপুরে। বিপ্লব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ঢাকায় প্রবেশ নিয়ে কড়াকড়ি চলছে, লকডাউন করা হয়েছে পাশের 7 জেলায়। কেমন দেখছেন সকালের পরিস্থিতি, জানাবেন আমাদের বিস্তারিত।
যিনি এসে আজ রাজধানীর যেই টঙ্গী স্টেশন রোড এলাকার চিত্র যদি আমি বলি, আপনি দেখছেন যে এখানে কিন্তু প্রচণ্ড যানজটের অবস্থা আমি দেখছি এবং একই বৃহস্পতিবার তার উপরে আসলে এই সড়কগুলো চোরা থাকার কারণে কিন্তু এই সবসময় কিন্তু যানজট এমনিতে লেগে থাকে। তার উপর আসলে বিভিন্ন যানবাহন যে বন্ধের সরকারি যে সিদ্ধান্ত, এর ফলে গণপরিবহনের বাস বন্ধ রয়েছে যেটি বলছি তা কিন্তু বন্ধ আছে, কিন্তু অন্যান্য যে পরিবহন সেগুলো কিন্তু আসলে বন্ধ নেই। আপনি দেখছেন যে বিভিন্ন পণ্য পরিবহনের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে এই সময়তে গত 2 দিন ধরে দিনের 24 ঘন্টায় কিন্তু তারা এই রুট ব্যবহার করে চলছে। একই সাথে যে যাত্রী ঢাকা থেকে যে বের হওয়ার যে চিত্র আমরা গত 2 দিন ধরে দেখছি যে তারা বিভিন্ন মাধ্যম বিভিন্ন পরিবহনে তারা কিন্তু ঢাকা থেকে যেমন বের হয়ে যাচ্ছে এবং ঢাকার ভিতরে তারা প্রবেশ করছে। আসলে আমরা যে প্রথম যখন বাংলাদেশে করোনার পরিস্থিতির সময়কালে যে লকডাউনের সময়ে যে বিভিন্ন কড়াকড়ি ছিল, যে বিভিন্ন যানবাহন প্রবেশের ক্ষেত্রে এবং যানবাহন ঢাকার বাইরে যাওয়ার ক্ষেত্রে সেই ধরনের চেকপোস্ট বা সেই ধরনের অবস্থা কিন্তু আমরা কিন্তু দেখছি না। শুধু দূরপাল্লার গণপরিবহনই বন্ধ রয়েছে, কিন্তু এমনিতে কিন্তু সবাই যার যার মতো করে বিভিন্ন প্রাইভেট কার বা মাইক্রোবাসে করে কিন্তু তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা কিন্তু এই টঙ্গী স্টেশন রোড রয়েছি, আপনি দেখলে বুঝতে পারবেন যে অনেক বিভিন্ন প্রাইভেট গাড়িগুলো কিন্তু আমরা দেখছি আসলে, এবং এখানে কিন্তু বিভিন্ন প্রশাসনের যারা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে। আসলে এই ব্যাপারে তাদের মধ্যে কোনো ভূমিকা নেই। তো আমি যেটি বলছিলাম যে এমনিতেই কিন্তু একে বৃহস্পতিবার তার উপরে কিন্তু এই টঙ্গী এলাকায় যে গত কয়েকদিন ধরে যে বিভিন্ন কারণে জলাবদ্ধতা সহ বিভিন্ন রাস্তাঘাটের খারাপ অবস্থার কারণে যেই দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, সেই দুর্ভোগ কিন্তু আজ কিন্তু আরও বেশি চরম আকার ধারণ করেছে। এই সকাল ভোর থেকে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আজ সারাদিন পরিস্থিতি কতটুকু ভয়াবহ হতে পারে সেটি আসলে অনুমান করা যেতে পারে। এবং আপনি দেখছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা যে সড়ক রয়েছে, আশেপাশে যে কানেক্টিং সড়কগুলো রয়েছে এইসব সড়ক দিয়েও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন যানবাহন কিন্তু প্রবেশ করছে। এবং আপনি প্রত্যেকটা মাইক্রোবাস যতটা যে কটা মাইক্রোবাস বা বিভিন্ন প্রাইভেট গাড়ি দেখবেন বেশিরভাগ কিন্তু ভাড়ায় চালিত, এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু যাত্রী রয়েছে, তারা কিন্তু ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে এবং এরা কিন্তু ঢাকার বিভিন্ন চেকপোস্ট হয়ে কিন্তু ঢাকায় এসেছে এবং ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে। এবং আবার ঢাকা থেকে প্রবেশের ক্ষেত্রে টঙ্গী যে স্টেশন রোড রয়েছে, স্টেশন রোডের এদিকেও বেশ কয়েকটি জায়গাতে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, কিন্তু আসলে তারা সেই জায়গাতে বিভিন্ন গাড়ি থামিয়ে দিলেও কিন্তু অনেক গাড়ি কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে তারা কিন্তু ঢাকায় প্রবেশ করে ফেলছে। তো এই অবস্থার মধ্যে যদি আজকে সারাদিন চলতে থাকে তাহলে আসলেই যে ঢাকায় প্রয়োজনে ঢাকার আশেপাশে যে বিভিন্ন প্রয়োজনে যারা যাচ্ছে বা ঢাকার মধ্যে যারা বিভিন্ন প্রয়োজনে আসতেছে, তাদের যে চাকরি বা ব্যবসার বিভিন্ন কাজে আসলে তাদের জন্য একটু ভোগান্তি পড়তে হচ্ছে এবং গত কয়েকদিন ধরে তারা একটু ভোগান্তিতে পড়ছেন আমরা দেখছি। এবং অনেকে ঢাকার কাছাকাছি আশেপাশের জেলাগুলোতে যারা কাজ করেন বা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত রয়েছেন তারা, এবং আসলে বিভিন্ন অসুস্থ রোগী যাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে, এরা একটু বেশ ভালো ভোগান্তিতে রয়েছেন গত কয়েকদিন ধরে। এই যানজট সহ এই বিভিন্ন রকমের এই গণপরিবহনের চলাচলের যে দ্বিগুণ ভাড়া, এই ভাড়া সার্বিক সব কিছু নিয়ে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী তালুকদার বিপ্লব যুক্ত ছিলেন আব্দুল্লাপুর থেকে। দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় করোনায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। একদিনে শুধু খুলনা বিভাগেই মারা গেছেন 36 জন ব্যক্তি। আড়াই সপ্তাহের ব্যবধানে আবারও রাজশাহীতে 18 জনের প্রাণ কেড়ে নিয়েছে অতিমারী এই করোনা। এমন পরিস্থিতি পিছনে লকডাউন বাস্তবায়নে সমন্বয়হীনতার সঠিক পরিকল্পনা না থাকাকে দায়ী করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার ডেল্টা ধরন সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ার বড় ঝুঁকিতে এখন ঢাকা।
তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রতিটি জেলায় সংক্রমণের হার 20% উপরে গেলে আবারও লকডাউন হবে গোটা দেশ। আরফিন শেখেল জানাচ্ছেন বিস্তারিত। স্বজন হারানোর তালিকা ক্রমে দীর্ঘ হচ্ছে সীমান্তবর্তী বিভিন্ন জেলা। গেল 1 মাসের মধ্যে প্রতিদিন কোনো না কোনো বাড়িতে কান পাতলে শোনা যায় প্রিয়জন হারানোর আর্তনাদ। গত 24 ঘন্টায় এক রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 18 জন, আর খুলনা বিভাগে সংখ্যাটা 36, যা রীতিমতো ভয় ধরিয়ে দেওয়া তথ্য। তালিকায় খুব পিছিয়ে নেই চট্টগ্রাম। সব মিলিয়ে 29 এপ্রিলের পর একদিনে দেশের সর্বোচ্চ মৃত্যু 85 জন। মারা যাওয়াদের তালিকায় সবচেয়ে বেশি 60 বছর বয়সীরা। শনাক্তের হিসেবে প্রতিদিন বিভাগওয়ারি হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় পরীক্ষার বিপরীত রোগী শনাক্তের হার 20.27%। ঢাকায় এখনই লকডাউন দেওয়ার পরামর্শ দিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী বলেন, করোনা রোগীদের আইসোলেশন নিশ্চিত করা আর আক্রান্ত এলাকায় পরীক্ষার সংখ্যা বাড়ানো না হলে সংক্রমণ কমানো যাবে না। এই ভাইরাসকে প্রতিরোধে নানা জায়গায় লকডাউন দেয়া হয়েছে, কিন্তু আমরা দেখছি শৈথিল্যের কারণে সেসব লকডাউন সঠিকভাবে পালন হচ্ছে না। ফলে ভাইরাসের অগ্রগতিকে থামানো যাচ্ছে না। এমত অবস্থায় দেশের অন্তত 45টি জেলা সহ রাজধানী এখন ঝুঁকির মুখোমুখি। রাজধানীর যে অঞ্চলগুলিতে করোনা প্রবণ বেশি এবং যেখানে আক্রান্তের সংখ্যা বেশি, সেই সব অঞ্চলকেও লকডাউনের মধ্যে আনার প্রয়োজনীয়তা হতে পারে। নতুন নতুন এলাকার সংক্রমিত থাকলেও এখনই গোটা দেশে লকডাউন দেওয়ার চিন্তা নেই জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পরিস্থিতি আরো নাজুক হলে ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে লকডাউনের পরিস্থিতি তখনই দিতে হবে যদি প্রায় সমস্ত উপজেলাতে এবং জেলাতে দেখা যায় সংক্রমণের মাত্রা প্রায় 15 থেকে 20% বেশি হয়ে যাচ্ছে। আমাদের ঢাকামুখী রোগী আসার সম্ভাবনা ছিল, সেই স্থানটাকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে ঢাকার ভিতরে লকডাউন তার জরুরি প্রয়োজন হবে না। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতি জটিল হচ্ছে সীমান্ত শহরগুলোয়, বিশেষ করে হাসপাতালগুলোকে এখন রোগী ধারণ ক্ষমতার শেষ প্রান্তে। অনেক হাসপাতালে সাধারণ ওয়ার্ডগুলোকে করোনা ইউনিটে রূপান্তর করা হচ্ছে। এসব করেও পরিস্থিতি কতটা সামাল দেওয়া যাবে তা নিয়েও সংশয় দেখা যাচ্ছে। এদিকে সংকটাপন্ন রোগী সামলাতে আইসিইউর জন্য চলছে হাহাকার। লকডাউনের পরও পরিস্থিতির উন্নতি না হয় এই সংশয় তৈরি করছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরের সবচেয়ে ভরসার হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকালের আগ পর্যন্ত 24 ঘন্টায় নতুন 60 জন ভর্তি হন। একই সময়ে মারা যান 16 জন। ভর্তি হওয়াদের মধ্যে 73% বেশি রোগী রাজশাহীর। হাসপাতালের পরিচালক জানান, পরিস্থিতি সামলাতে একের পর এক সাধারণ ওয়ার্ডকে করোনা ইউনিটে রূপান্তর করা হচ্ছে। আমরা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি এবং আমার মনে হচ্ছে যে আমরা একটা ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সঠিক সময়ে সঠিক কাজটা আমরা করতে পারিনি। সেজন্য আজকে আমাদের করোনা রোগীর সংখ্যা এভাবে বেড়ে গেছে। পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ খুলনায়। ডেডিকেটেড করোনা ইউনিটে এখন ধারণ ক্ষমতার 1.5 গুণ রোগী। প্রতিদিন রোগীর সংখ্যাও বাড়ছে। নতুনদের জায়গা দিতে এরই মধ্যে 70 শয্যার সাধারণ ওয়ার্ড খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই হাসপাতালে সবচেয়ে বেশি সংকট চিকিৎসকের। আমার যে জনবল 100 বেডের জন্য করা ছিল, সেই জনবল দিয়ে 143 জনের সার্ভিস দেওয়া অত্যন্ত দুরূহ পড়েছে এবং সার্ভিস পর্যাপ্ত পরিমাণে যে সকল রোগী আসছেন তাদের পাওয়ার ক্ষেত্রে দুরূহ হয়ে পড়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন 135 জন। এছাড়া বাড়িতে চিকিৎসা নিচ্ছেন প্রায় 1200। 250 শয্যার হাসপাতালটির পুরোটাই এখন করোনা ডেডিকেটেড করার পরিকল্পনা কর্তৃপক্ষের। মানুষজন স্বাস্থ্যবিধি মানে না, এটার কারণেই হয়তো রোগীটা বেড়ে গেছে। তো আমরা চিকিৎসকরা আমাদের লিমিটেশনের ভিতরে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আগামী দিনগুলিতে হয়তোবা খারাপ পরিস্থিতি আসতে পারে। কুষ্টিয়ায় বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় শনাক্ত রোগীর সংখ্যা 122। হার বিবেচনায় যা 36% উপর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন কোনো ম্যাজিক নয়, আওয়ামী লীগ সরকারের পরিকল্পনার ফসল। আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বুধবার তিনি এ কথা বলেন। দেশের সবাইকে টিকার আওতায় আনা হবে জানিয়ে সরকার প্রধান বলেন, গণমানুষ ও তৃণমূলের কল্যাণে দেশের অন্যতম প্রাচীন এই দলটি কাজ করে। শাহলিজার রিপোর্ট।
করোনা বাস্তবতায় সীমিত পরিসরে উদযাপিত হল উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭২ বছরের লড়াই সংগ্রাম আর গণতান্ত্রিক অভিযাত্রায় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দলটির অর্জনের কথা তুলে ধরে দলের সভাপতি বলেন, দেশের ইতিহাস আর সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। তাই এ সংগঠনকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। অনেকে অনেক কথা বলেন, কেউ বলে একটা দল হয়ে যাচ্ছে। তো আমরা যদি জনগণের সংগঠন হিসেবে দেখি, তৃণমূল মানুষের দ্বারা গঠিত একটি সংগঠন, সেটা কিন্তু আওয়ামী লীগ। ক্ষমতায় বসে সেই মার্শাল ল জারি অবস্থায় যে দল তৈরি করে, সেটাই একটা হলো বিএনপি, আর পরবর্তী আর একটা হলো জাতীয় পার্টি। তো এখন বিএনপি জাতীয় পার্টি তো জনগণের মধ্যে থেকে উঠে আসে নাই। আওয়ামী লীগ সভাপতি বলেন, জন্মের পর থেকেই দেশের মানুষের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে এই সংগঠন। দেশের মানুষের কথা চিন্তা করে আমরা পরিকল্পনা নিয়েছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা শুরু থেকে এটা চিন্তা করেছি বলেই এবং সেই পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি বলেই তা আমাদের বাস্তবায়ন করতে সহজ হয়েছে, এবং যার জন্য আজকে এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। করোনা বাস্তবতার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে। আমার খুব দুঃখ লাগে, যাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আগেভাগে ভ্যাকসিন দিয়েছি, তাদের 2 ডোজ নেওয়ার পর তারা এখন সমালোচনা করেন। যারা সমালোচনা করছে তাদের বলবো একটু ধৈর্য ধরেন, আমরা দেখেন আমরা কতটুকু কি করতে পারি, তারপরে সমালোচনা করেন। শুধু সরকার নয়, দেশের উন্নয়নে চাই শক্তিশালী সংগঠনও। একথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের মতো সংগঠন আছে বলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এর আগে সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। দলীয় সভাপতি হিসেবেও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েছিলেন সরকার প্রধান। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে, এ দলে তাদের কোনো ঠাঁই নেই। টিকা কূটনীতিতে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বলেন, টিকার জন্য উপহার আর ভিক্ষার উপর ভরসা করতে হচ্ছে। বুধবার সকালে রাজধানীর বনানী কার্যালয়ের সময় আয়নায় পল্লী বন্ধু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিভিন্ন দেশ থেকে উপহারের 5 থেকে 10 লাখ টিকা পেয়ে স্বস্তিতে আছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের মানুষ করোনা টিকা পাওয়ার বিষয়ে সরকারের সুস্পষ্ট ঘোষণা জানতে চায় বলে মন্তব্য করেন তিনি। সত্য কথা হলো, আমাদেরকে এখন মানুষের উপহারের উপরে আর ভিক্ষার উপরে ভরসা করে বসে থাকতে হচ্ছে। কোনোখান থেকে ভ্যাকসিন আসার কোনো চুক্তি হয় নাই। আমাদের বাজেটে পর্যন্ত ভ্যাকসিনের জন্য কোনো ডেফিনিট ফান্ড রাখা হয়নি। লকডাউন দিয়ে আমাদের মতো দেশে এই ইনফেকশন বন্ধ করা যাবে না। জাতীয় পরিচয়পত্রের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে চায় নির্বাচন কমিশন। এজন্য আলোচনায় বসার কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে NID চলে গেলে নির্বাচন কমিশনের কার্যক্রমে অসুবিধা হবে বলেও মনে করেন CEC। তবে জাতীয় পরিচয়পত্র সেবার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে আসাকে যথার্থ বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। সারা দেশে প্রায় 11 কোটিরও বেশি নাগরিকের হাতে ছবিসহ জাতীয় পরিচয়পত্র পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। গত প্রায় 15 বছর ধরে ভোটারদের তথ্য সম্বলিত গুরুত্বপূর্ণ এই পরিচয়পত্র তৈরি, সংরক্ষণ ও বিতরণ করে আসছে কমিশন। সেই নির্বাচন কমিশনের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই জাতীয় পরিচয়পত্র সেবাদান কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের আপত্তি সত্ত্বেও শেষমেশ এ বিষয়ে জারি হয়েছে প্রজ্ঞাপন।
প্রজ্ঞাপন জারি হওয়ার পরও প্রধান নির্বাচন কমিশনার বলছেন এ বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন। তো আমরা তো আমাদের অবস্থান বলেছি, আমাদের কি অবস্থান, আমাদের কাছে যেটা পাঠিয়েছে সেটা হলো তারা ওখানে নিয়ে যেতে চায়। যদি নিয়ে যেতে চাওয়ার পরেও আমাদের সাথে তো তাদের কথা বলতে হবে, আলোচনা করতে হবে কীভাবে নেবে বা না নেবে। তখন আমাদের অবস্থানটা এভাবে বললাম, আরও আমাদের যুক্তি যেগুলো আছে সেগুলো তাকে তুলে ধরবো। বুধবার দুপুরে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব বিষয়ে জানান সিইসি। বলেন, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর হলে কমিশনের কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। সরকার সিদ্ধান্ত কি নেবে না নেবে সেটা তো পরের কথা। আমাদের অসুবিধা হবে, হয়তো সেটা অসুবিধা হবে, ইনিশিয়ালি কিছুটা ডিসলোকেশন হয়তো আমাদের হবে। এখন পর্যন্ত আমাদের যাকে বলা হয় আনুষ্ঠানিক কোনো পত্রালাপ বা যোগাযোগ বা কাজকর্ম শুরু হয়নি। এমন অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সরকার বুঝে শুনেই জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করছে। এ নিয়ে সমালোচনার কিছু নেই বলেও মনে করেন তিনি। সঙ্গত কারণেই এটা যথাস্থানেই সরকার কর্তৃক নির্দেশনা দিয়েছে যথাস্থানে আসা। ইলেকশন কমিশন সাধারণত তারা ভোটার লিস্ট তৈরি করে, সেই ভোটার লিস্ট তৈরি করার যত ধরনের সহযোগিতা এই এনআইডি থেকে পাওয়ার সেগুলি তারা পাবেন। এটা সিস্টেমই তাই থাকবে, কাজেই সমন্বয়হীনতা কোনো প্রশ্ন আসে না। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে কারা অধিদপ্তরে কারা বন্দী পোষ্যদের বঙ্গবন্ধু বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন আসাদুজ্জামান খান কামাল। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ঘুষ নেওয়া অর্থ পাচার আইনের মামলায় বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি পার্থ গোপাল বণিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনে সাড়া দিয়ে বুধবার ঢাকার 5 নম্বর বিশেষ জজ ইকবাল হোসেন এ আদেশ দেন। শুনানি শেষে আদালতে দুদকের এই আবেদন মঞ্জুর করে এসপি পুলিশকে নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দেয়। সে সঙ্গে সব বন্দরের ইমিগ্রেশনকে আদেশের অনুলিপি দিতে বলে। এদিকে দেশের আলোচিত ক্যাসিনো কাণ্ডে জড়িত বহিষ্কৃত যুবলীগ নেতা কারাবন্দী ইসমাইল চৌধুরী সম্রাটের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুদক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে সরকার দলীয় খুলনা 2 আসনের সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি। নাসির ও আমির বিরুদ্ধে মাদক মামলার প্রতিবেদন দেওয়া হবে শিগগিরই। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। এদিকে ওই মামলায় নাসির ও অমিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া মাদক মানব পাচার মামলায় পরিমণির বন্ধু অমিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ব্রিফিংয়ে AKM হাফিজ আক্তার আরও জানান, পরিমণির অন্য অভিযোগ সংশ্লিষ্ট থানা দেখবে। এর আগে ফিশিং লিংক ব্যবহার করে ফেসবুকে হ্যাক করা এক প্রতারক মামুন মিয়াকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানান হাফিজ আক্তার। তাকে আদালতে হাজির করলে 2 দিনের রিমান্ডও দেন আদালত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক দলীয় প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হলো। নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন 2 বাংলাদেশি নারী। সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 39 থেকে ডেমোক্রেটিক প্রাইমারিতে র্যাঙ্কড চয়েস ভোটে জয়ের পথে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। বিজয়ী হলে শাহানা হানিফই হবেন প্রথম বাংলাদেশি যিনি ডেমোক্রেটিক সহ নিউ ইয়র্কের সিটি কাউন্সিলে জায়গা করে নেবেন। অন্যদিকে নিউ ইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্টের বিচারক পদে প্রাইমারিতে জয়ের অনেকটা দ্বারপ্রান্তে রয়েছেন বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি সোমা সাইদ। এখন শুধু চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষা। তিনি নির্বাচিত হলে শুধু নিউ ইয়র্কে নয়, গোটা আমেরিকায় ইতিহাস করবেন। সোমা সাইদ হবেন যুক্তরাষ্ট্রের কোনো আদালতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক। এই নির্বাচনে সিটির 5টি বোরোর মধ্যে 3টি বোরো থেকে 13 জন বাংলাদেশি আমেরিকান বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে 6টি কাউন্সিল ডিস্ট্রিক্ট থেকে 11 জন, কাউন্টি বিচারক পদে 1 জন এবং ফিমেল ডিস্ট্রিক্ট লিডার পদে আরও 1 জন অংশ নেন। সংবাদ রিপোর্ট জানিয়েছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। সরকারের দক্ষ পরিচালনাতেই দেশ মধ্যম আয়ে উন্নীত হয়েছে, এমনকি মাথাপিছু আয়ে ছাড়িয়ে গেছে ভারতকেও। বুধবার সচিবালয়ে স্বাধীনতার 50 বছর উপলক্ষে 50টি বাংলা গানের গিটার মূর্ছনা আমাদের মুক্তি আমাদের স্বাধীনতা শীর্ষক সিডি উদ্বোধনের পর সাংবাদিকদের তথ্যমন্ত্রী কথা বলেন।
সামাজিক সূচক এবং মানব উন্নয়ন সূচকে ভারতকেও আমরা অনেক আগে অতিক্রম করেছি। সাম্প্রতিক সময়ে মাথাপিছু আয়ও আমরা ভারতকে অতিক্রম করতে সক্ষম হয়েছি। এই করোনার মধ্যে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। এগুলো বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের নেতৃত্বে এটি হয়েছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি অর্জন সম্ভবপর হয়েছে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে পণ্য বৈচিত্র্য, রপ্তানি নির্ভর প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতকে শক্তিশালী করা জরুরি। এক্ষেত্রে বেসরকারি খাতকে গতিশীল এবং এর আধুনিকায়নে বাংলাদেশকে নতুন দফার সংস্কার শুরু করা প্রয়োজন। বুধবার আইএফসি এবং বিশ্বব্যাংক প্রণীত বাংলাদেশ কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক রিপোর্টে এসব কথা বলা হয়েছে। সাম্প্রতিক দশকগুলোতে বাংলাদেশ অন্যতম উন্নয়নের সাফল্যের উদাহরণ হলেও পরবর্তী দশকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের এখন গতি পরিবর্তনের সময়। তবে রিপোর্টে উল্লেখ করা হয়, এখন পর্যন্ত 4 কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে, যা থেকে বের হওয়া বাংলাদেশের জন্য এক বড় চ্যালেঞ্জ। বিশ্বব্যাপী চলমান করোনার টিকাদান কার্যক্রম এবং বিভিন্ন দেশে করোনার বিধিনিষেধ শিথিল করায় চলতি বছরের শুরু থেকে বিশ্ব অর্থনীতির বেশিরভাগ সূচকে ঊর্ধ্বগতি দেখা গেছে। এর মধ্যে বিশ্ব অর্থনীতি প্রাক মহামারীর স্তরকে ছাড়িয়ে গেছে বলে তথ্য দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান IHS মার্কেট। চলতি বছরে বৈশ্বিক অর্থনীতি 6% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এমনটাই ঘটলে 50 বছরের মধ্যে বৈশ্বিক অর্থনীতিতে সবচেয়ে বেশি বৃদ্ধির রেকর্ড সৃষ্টি হবে বলে জানানো হয়েছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বিশ্ব অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে। 2019 সালের চতুর্থ প্রান্তিকে প্রকৃত জিডিপির শীর্ষকে ছাড়িয়ে গেছে প্রবৃদ্ধি। প্রথম দিককার অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফি বুধবার স্পেনের বার্সেলোনার একটি কারাগারে মারা গেছেন। কর ফাঁকি দেওয়ার অভিযোগে বুধবার তাকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়ার জন্য বার্সেলোনার একটি কারাগারে প্রেরণ করে স্পেনের একটি আদালত। সেদিনই কারাগার থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ম্যাকাফি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের একজন প্রধান উদ্যোক্তা ছিলেন। বিশ্বের সর্বপ্রথম বাণিজ্যিক দেশে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের বাজারে ছেড়েছিল তার কোম্পানি। পরবর্তীতে কোম্পানিটি প্রযুক্তি জায়ান্ট ইন্টেলের কাছে বিক্রি করে দেওয়া হয়। 2020 সালে জন ম্যাকাফিকে স্পেনে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে টানা 4 বছর ধরে ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। বুধবার তার মৃত্যুর ব্যাপারে কাতালান বিচার বিভাগ জানায়, তাৎক্ষণিকভাবে 75 বছর বয়সী জনকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ রক্ষা করা যায়নি। সব আলামত দেখে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বে 24 ঘন্টায় করোনায় পূর্ববর্তী দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা কমলেও সংক্রমণের সংখ্যা বেড়েছে। একদিনে বিশ্বজুড়ে 4,16,000 জন কোভিড আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়েছেন 8,126 জন। এর বিশ্বে মোট আক্রান্ত ছাড়ালো 18 কোটি 3 লাখ, আর 39 লাখ ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। পূর্ববর্তী দিনের চেয়ে ভারতে সংক্রমণ সামান্য কমেছে। একদিনে দেশটিতে 54,000 বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 9 শতাধিক। অন্যদিকে ব্রাজিলে বেড়েছে সংক্রমণ, 1,13,000 বেশি শনাক্ত ও 2,000 বেশি প্রাণহানি হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে। একদিনে 12,000 বেশি আক্রান্ত, 3 শতাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন 16,50,00,000-এর বেশি মানুষ। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। আবার স্বাগত সংবাদে। করোনাকালে কষ্টে আছেন সিনেমার শ্রমজীবী মানুষেরা। মেকআপ শিল্পী কিংবা লাইট ক্যামেরার কলাকুশলী এদের প্রায় সবাই এখন কর্মহীন। অনেকেই আছেন অর্থনৈতিক টানাপোড়েনে, কেউ কেউ চলছেন ধার দেনা করে। এমন বাস্তবতায় দীর্ঘদিন চলচ্চিত্রের সাথে কাজ করা অনেকেই বিদায় জানিয়েছেন এই রঙিন দুনিয়াকে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। চলচ্চিত্রের আতুরঘর বিএফডিসিতে ঢুকলে লাইট ক্যামেরা অ্যাকশন শব্দগুলো শোনা যায় না এখন। দেখা মিলে অলস সময় পার করা রঙিন দুনিয়ার এমন অসংখ্য মানুষের, যারা কাজের আশায় প্রতিদিন ঢু মারেন এফডিসিতে, কিন্তু কাজ তো এখন সোনার হরিণ।
সুমি আক্তার স্বপ্না 22 বছর থেকে চলচ্চিত্রে এক্সট্রা শিল্পী হিসেবে কাজ করছেন। 6 মাস আগে একটি সিনেমায় কাজ করার সুযোগ হয় তারপর আর পাননি কোনো কাজ। আমাদের রেগুলারই আসতে হয়, আমাদের কিন্তু সাইন করা আর্টিস্ট না যে বাসায় গিয়ে আমাদেরকে কাজ দিবে। আমরা আসার পর একটা কাজ হলে ম্যানেজারকে বলি, ম্যানেজার ভাইয়া কাজ আছে কি না, তখন ওনারা বলে হ্যাঁ দেখি। অনেকজন আছে তার ফ্যামিলি তার উপরে নির্ভর করে এখানে টাকা দেয়, আমরা এছাড়া কিছু বুঝি নাই। তো চলচ্চিত্রের সোনালী যুগে পথ চলা শুরু করা আব্দুল মান্নান 40 বছর আগে ঝালমুড়ি বিক্রি করা শুরু করেন বিএফডিসিতে। গত বছর করোনার প্রকোপ শুরু হলে অর্থাভাবে রঙিন দুনিয়া ছেড়ে চলে যান নিজ বাড়ি কুমিল্লায়। সেটা তো একদম শুটিং বলতে তো না, আসলে একটা পাবলিক আছে, একটা পাবলিক নেই। আগে তো মেয়েরা ভিতরে ঢুকতে দিচ্ছে, ভিড়া খাইতে ভিডিও তো নেই, ওইটা বন্ধ করে দিচ্ছে। এ বছরের শুরুতে আবারও সিনেমার শুটিং শুরু হলেও 2 মাস না যেতেই বেড়েছে করোনার প্রকোপ। শুটিং না থাকায় তাই বিপাকে শ্রমজীবী অনেক মানুষ। এই যে ঈদগুলো আমরা কিন্তু অনেক ছবির ম্যানেজারি করছি, অনেক প্রোডাকশনের রানিং ম্যানেজার আমি, কিন্তু কোনো প্রযোজক বলে নাই যে 500 টাকা রাখেন আপনি শ্যামাই চিনি কিনেন। করোনার মরণ হয়ে কম হয়, আগে তো বেশি ছিল। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আবার অনেকে যায় কাজ নেই, অনেক শিল্পীরা, অনেক আর্টিস্ট, অনেক ডাইরেক্টর, অনেক ক্যামেরাম্যান বসে রয়েছে। তো আমি মনে করি যে সবচেয়ে বেশি বিপর্যস্ত শিল্পীরা, যারা ডেইলি বেসিসে কাজ করে, যারা প্রতিদিনের শিল্পী, যারা সহশিল্পী, আমাদের সহযোগী। রঙিন দুনিয়ার সাথে জীবনের বেশিরভাগ সময় কাটানো এমন হাজারো কলাকুশলীর এখন চলচ্চিত্রে সুদিন ফেরার অপেক্ষা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি। ভারতে করোনায় আরও একটি ভ্যারিয়েন্টের সন্ধান দিল বিজ্ঞানীরা। AY1 নামে এই নতুন ডেল্টা প্লাস ধরনটি প্রথমে ইউরোপে শনাক্ত করা হলো। এবার ভারতে মোট 22 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মহারাষ্ট্র, কেরালা এবং মধ্যপ্রদেশে এই নতুন ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া দেশটিতে আবারও কিছুটা বেড়েছে করোনা সংক্রমণ। একদিনে দেশটিতে 54,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 1,129 জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 18 কোটি, আর 39 লাখ ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। এদিকে করোনা ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল প্রথম ডোজটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এবং দ্বিতীয়টি মডার্নার নিয়েছেন বলে জানিয়েছে ইউরোনিউজ। তবে ভিন্ন প্রতিষ্ঠানের ভ্যাকসিনের ডোজ মেশানোর ধারণাটা ভালো হলেও এটির কার্যকারিতা কতটুকু সে ব্যাপারে এখনও নিশ্চিত করে বলার সময় হয়নি বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। সময় হলো আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। পচা গম দিয়ে আটা ও ময়দা উৎপাদনের জন্য কুষ্টিয়ার সিআরপি ফ্লাওয়ার মিলকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের স্টেশন রোডের ওই কারখানা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পচা গম দিয়ে আটা ময়দা তৈরির প্রমাণ পান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান। দোষী সাব্যস্ত হয় সিআরপি ফ্লাওয়ার মিলের মালিক চিত্তরঞ্জনের কাছ থেকে 1 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে 48 ঘন্টার মধ্যে পচা গম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় কারখানাকে। এর আগে গেল বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ অভিযান চালায় এই কারখানায়। এবার নিউজ 24 স্পোর্টস। আসন্ন জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে 3 ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টি-20 সিরিজ থেকে ছুটি চাওয়ায় বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। 3 সংস্করণ মিলিয়ে দলে নতুন মুখ শামীম হোসেন। এছাড়াও জিম্বাবুয়েতে টেস্ট খেলবেন না মুস্তাফিজুর রহমান। বিস্তারিত রিপোর্টে। 2013 সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সফরের পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে 3 ফরম্যাটের জন্য আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টি-20 সিরিজে ছুটি চাওয়ায় বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। তবে ওয়ানডে ও টেস্ট এই 2 ফরম্যাটে থাকছেন তিনি। ডোমেস্টিক ক্রিকেটে শাস্তি পাওয়া সাকিব আল হাসানকে পাওয়া যাবে 3 ফরম্যাটেই। 3 সংস্করণ মিলিয়ে দলের একমাত্র নতুন মুখ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী শামীম হোসেন। ওয়ানডে ও টেস্টে জায়গা করতে না পারলেও সাদা বলের ছোট সংস্করণে জায়গা করে নিয়েছেন শামীম। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করায় 3 বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান। এই সফরে সাদা পোশাকে দেখা যাবে না মুস্তাফিজকে। শুধুমাত্র ওয়ানডে ও টি-20 খেলবেন কাটার মাস্টার। ওয়ানডে দলে জায়গা হয়নি সৌম্য সরকারের, তবে টি-20 খেলতে দলের সঙ্গে যাবেন এই বাঁহাতি ওপেনার। টেস্ট দলের অধিনায়কত্ব করবেন মমিনুল হক, আর ওয়ানডে দলের দায়িত্বে থাকছেন তামিম ইকবাল। টি-20 দলের অধিনায়ক মাহমুদুল্লাহ।
জিম্বাবুয়েতে একটি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে টাইগাররা। পূর্ণাঙ্গ এই সফরের সবকটি ম্যাচই হবে হারারেতে। করোনা ভাইরাসের কারণে দর্শক প্রবেশের অনুমতি থাকছে না মাঠে। আগামী 28 জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। সেখানে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে একদিন। আগামী 7 জুলাই টেস্টের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। তৌহিদুল ইসলাম, নিউজ 24। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে লিগের সুপার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ইবাদতের দারুণ বোলিংয়ের পর তারবীরের ঝড়ো ব্যাটিংয়ে মোহামেডানকে 7 উইকেটে হারিয়েছে ধানমন্ডি ক্লাবটি। মোহামেডানের 134 রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে 6 বল হাতে রেখেই জয় তুলনায় তারা। বিস্তারিত রিপোর্টে। সুপার লিগের সম্পন্ন করা সম্ভব হয়েছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের ম্যাচে টস জিতে মোহামেডানকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। ইনিংসের প্রথম ওভারেই মাজিদকে ফিরিয়ে তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন ইবাদত। আউট না দেওয়ার কোনো কারণে প্লাম এলবি। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা ইরফান শুক্কুর 17 রানে ফিরলেও শামসুর রহমানকে নিয়ে ম্যাচের হাল ধরেন পারভেজ ইমন। দুজনে মিলে গড়েন 61 রানের জুটি। 35 বলে 46 রান করে ইমনকে আফ্রিদি ফেরানোর পর দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদুল হাসান ও শুভাগত হোম। এরপর দারুণ ছন্দে ব্যাট করতে থাকা শুভকে 49 রানে থামিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন ইবাদত। পরবর্তীতে নাদিফ ইয়াসিনরা দ্রুত ফিরলে 9 উইকেটে 133 রানে থামে মোহামেডান। ব্রিলিয়ান্ট ক্যাচ সেখানে নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সৈকত আলীর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে ইমরুল কায়েসকে নিয়ে সে চাপ খুব ভালোভাবেই সামলে নেন আরেক ওপেনার মোহাম্মদ আশরাফুল। ইমরুল কায়েস 25 রান করে ফেরার পর আশরাফুলের ব্যাট থেকে আসে 38 রান। লং অফের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন। এরপর দলকে অনেকটা সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সোহান। উইকেটের অপর প্রান্তে রানের ঝড় তোলেন তানভীর হায়দার। শেষ পর্যন্ত সোহানের অপরাজিত 36 ও তানভীর হায়দারের 17 বলে 32 রানে ভর করে 7 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। That's the winning stroke. তৌহিদুল ইসলাম, নিউজ 24। এখন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।